স্যার, এই যে সঙ্গীতের সংজ্ঞা প্রসঙ্গে আপনি বলছিলেন, সঙ্গীতের সংজ্ঞার মধ্যে আপনি একই সঙ্গে গীত, নৃত্য, বাদ্য নিয়ে আসছেন। এটার সঙ্গে কি আমরা মানে দর্শনকে মানে দৃষ্টিকে কি নিয়ে আসতে পারি দেখা? না, একই সংজ্ঞায় আমি তাও বলেছি যে একই খাঁচার মধ্যে মানে পাখি আছে, আবার আরেকটা খাঁচার মধ্যে মানে ছাগল আছে, কিন্তু খাঁচার মধ্যে থাকে বলে দুটোকে আমরা একসঙ্গে আনতে পারি না। তেমনি একই সাথে গীত যখন গান হয় তার সঙ্গে নাচ হয়, কিন্তু তার সঙ্গে নাচ হয় বলেই নাচ আর গান একসঙ্গে আসতে পারে না। যেমন থালাতে রেখে আমরা ভাত খাই, তার অর্থ এই নয় যে থালাটাও খাদ্য, ঠিক সেরকম। তো ওখানে বিস্তৃত লেখা আছে কেন নয়, কেন ওটা বলেছে। আর বিদেশে, আমাদের এই দেশে যে আমরা গোঁড়া, আমাদের একটা সংজ্ঞা আছে, আমরা এতই গোঁড়া যেটা চিন্তা করে দেখিনি এবং একই সংজ্ঞা মুখস্থ করি, লিখি, পরীক্ষায় নাম্বার পায়। কিন্তু আরো যে দেশ আছে সেখানে যে আরো দেশ, সেখানেও সঙ্গীত আছে, তারা কিভাবে সংজ্ঞা দেয় তাও ভাবে না। এনি আর্ট মেড অফ সাউন্ড ইজ মিউজিক, এইটা হচ্ছে সঙ্গীত। যে সঙ্গীত সব ধ্বনি দ্বারা নির্মিত আর শিল্পকলা হলে সেটা সঙ্গীত হবে। আবার এখানে একটা প্রশ্ন আছে যে যিনি আবৃত্তি করছেন এটাও তো ধ্বনি, তবুও তাকে আমরা সঙ্গীত বলছি না কেন? সেখানে একটা কারণ আছে। আমরা যখন কাউকে বলি যে আমি ফল খেতে ভালোবাসি, তার অর্থ দাঁড়িয়ে যায় কমলা লেবু, আপেল বা এই ধরনের ফলগুলো, কিন্তু একবারও বেগুনের কথা মনে পড়ে না। বেগুন খেতে ভালোবাসে, বেগুনও তো ফল। কিংবা কেউ যদি বলে যে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি, আরেকজন যদি বলে আমিও মাংস দিয়ে ভাত খেয়েছি, এ বললো কি মাংস? খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, ছাগলের মাংস দিয়ে। আর ইনি বললেন আমি ইলিশ মাছের মাংস দিয়ে ভাত খেয়েছি। ইনি কি ভুল বললেন? তাহলে মাছের মাংস হইয়াও যেমন মাংস নয়, কিংবা বেগুন ফল হইয়াও যেমন ফল নয়, তেমনি আবৃত্তি সঙ্গীত হইয়াও সঙ্গীত নয়। কিন্তু স্যার, আপনি তো বলেছেন যে আপনি যদি কথা বলতে পারেন আপনি গান গাইতে পারেন, তাহলে স্যার এটাকে একটু আমরা কিভাবে? হ্যাঁ, ওটা এই কথাটা প্রথমে আমাকে বলেছিল আমার এক টিচার সনদ বন্দ্যোপাধ্যায় সর্বদা। আমাদেরকে হয়তো এনকারেজ করার জন্য তিনি বলতেন, আমাদের সাহস দেওয়ার জন্য যাতে আমরা গান গাই। কিন্তু পরে উনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমার যখন একটা ভয়েস আছে, এই ভয়েসটাকে ইউজ করতে পারি, ইউজ একজন গান হতে পারে। এবং গান বলতে কেউ যদি উচ্চাঙ্গের রাগ সঙ্গীত বোঝে তাহলে চলবে না। গান তো অনেক রকম হয়। এমন গান আছে হাসির গান, সেখানে বিকৃত একটা গলার দরকার। যেমন নবদ্বীপ হালদারের রেকর্ড ছিল সময় হাসির গান, তাতে উনি বিকৃত গলায় গান গাইতেন, ওই হাসির গান। হ্যাঁ, তাহলে ওটা তখন শুনতে খারাপ মনে হবে ভয়েসটা, কিন্তু ওই গানের জন্য ওইটাই পারফেক্ট। আবার রাগ সঙ্গীত গাওয়ার সময় যে গলাটা দরকার সেটা হয় আরেক গলায় হবে না। কিন্তু যার কথা বলার ভয়েস আছে সে কোনো না কোনো প্রকার গান, আর তার জন্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন গানটা তার দ্বারা হতে পারে। কিন্তু কোনো কথাই যেমন অ্যাবসলিউট ট্রুথ নয়। এমন হয়তো সত্যি আছে যে ভয়েস আছে বলে গান হবে, এটা সত্যি নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সত্যি থাকতে গান গাওয়ানো যায়। সেজন্যে লোকসঙ্গীতের এমন অনেক গায়ক আছে, তাদের কি অন্য গান গাইতে কি দেখা গেছে ভালো হচ্ছে না। কিন্তু লোকসঙ্গীত যখন গাচ্ছে তখন আব্বাসউদ্দিন আহমদকে দিয়ে যদি বলা হতো তুমি একটা মানে ঠুমরি গাও, হয়তো তিনি ফেল করতেন। কিন্তু তিনি যে গান গেয়েছেন সেটা গানই হয়েছে, এই অর্থেই তিনি বলতেন, এবং আমিও বিশ্বাস করি। এবং এটা চাওয়াও হয় তাই
যে সবারই কণ্ঠ, সকলের কণ্ঠ যদি একই সুর হয়, একই রকম হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এবং আসলে যারা সঙ্গীতজ্ঞ তারা ওইটাই চান, যে ইংরেজিতে একটা কথা বলা হয়, ইউর ভয়েস ইজ ইউর পার্সোনালিটি। তুমি যে ভাষায় যে স্বরে কথা বলছো, এইটাই তোমার পার্সোনালিটিকে ডেপিক্ট করে। কিন্তু সবাই যদি একইভাবে কথা বলে, একই সুরে গান গায়, একই স্বরে গান গায়, তাহলে ডিফারেন্স থাকবে না, বৈচিত্র্য থাকবে না, এটা হবে না। সেই জন্য যারা মিউজিক ডিরেক্টর তারা কিন্তু বেছে বেছে বের করে যে এই গানে এই গান ভালো হবে। এবং আমরা যাদের গান শুনে এখন তৃপ্ত হই, এটা কিন্তু ওই তাদের যারা টিচার বা তাদের যারা পরিচালক তারা খুঁজে বের করে দিয়েছেন অনেককে, যে আপনি এই গানটা গান। যেমন সচিন দেব বর্মনের নাকিশ্বরের গান আমরা ছোটবেলায় খুব অপছন্দ করি, এটা কোনো গান হলো। কিন্তু এখন মনে হয় যে এত উৎকৃষ্ট গান বোধহয় হয় না। সেই জন্য একটা আমাদের যারা আমরা গান শুনি তাদেরও একটা বোধ থাকা দরকার। তো সচিন দেব বর্মনের সেই গানগুলো এখন নতুন করে দেখা যাচ্ছে এখন খুব গাওয়ার চেষ্টা হচ্ছে। এমনকি তাকে গাইতে গিয়ে তার স্বরটাকেও নকল করা যায় কিনা সেটা, হোয়াট ইজ নট ওয়ান্টেড, হুবহু তার মতো নাকি গলা করতেও তার কোনো মানে নেই। স্যার, এই একটা কথা একটু মনে পড়ছিল, আপনি যখন বলছিলেন যে সবাইকে দিয়ে সব গান হবে না, কিন্তু কিছু ব্যতিক্রম তো আছে, যেমন আপনি তো সব গান করেন। আপনার কাছে কি মনে হয় যে আপনি কোন গানে সবচেয়ে আপনার নিজের জন্য আপনার জন্য উপযুক্ত মনে করেন? সবাইকে দিয়ে সব গান যে হবে না এটা ঠিক, এবং এর জন্যে ওয়েস্টার্ন মিউজিকে একটা ভয়েসের ক্লাসিফিকেশন গ্রন্থ আছে। যেমন মেল ভয়েসকে ব্যাস, ব্যারিটন, টেনর তিনটে ভাগে ভাগ করা হয়, এবং মেয়েদের অল্টো, মেজো, মেজো সোপ্রানো। মেয়েদেরকে যে মেয়েদের ভয়েসটা একটু মোটা চিকন নয়, অল্টো। আচ্ছা, যাদেরকে তার চেয়ে একটু চিকনের দিকে মেজো, আর মেজো সোপ্রানো আরো একটু গলা। এবং ওরা গান গাওয়ানোর সময় এই গানটা এর গলায় হওয়া উচিত নয়, এরা বেছে বেছে এইভাবে ক্লাসিফাই করে গান করান। আমাদের দিকে এটা ছিল না বলে আমরা একাই সব গান গাইতে হতো। ও ভাটিয়ালি গাচ্ছি, একটা ঠুংরি গাওয়ার চেষ্টা করছে এবং ওইটা গিয়েই তৃপ্তি হচ্ছে, খুব আমি সব রকম গান গাইতে পারি। কিন্তু এটা সেই জন্যে আমরা যখন বিশেষজ্ঞদের কারো গান গাই, যেমন সনৎ সিংয়ের গান আছে, হাসির গান, সনৎ সিংয়ের, তার গলাটা একটু নাকি এবং তার উচ্চারণটা এরকম। তাকে দেখলো আধুনিক যে গান বা রবীন্দ্রসঙ্গীত একে ঠিক মানাচ্ছে না, তখন তাকে ওইখানে দেখা গেল তিনি যতগুলো গান গেয়েছেন অপূর্ব। হ্যাঁ, সেই জন্যে গলার কোয়ালিটি বুঝে, রেঞ্জ বুঝে এইসব ঠিক করতে হয়। আর আমি যে গান গাই সব রকম, এটাতে ওই মানে এটা এক আমার নিজকে মানে কি বলে গর্ব প্রকাশ করার জন্য হতে পারে, যেমন দেখো কত রকম গান গাইতে পারে। আসলে এটা উচিত নয়। আমার ভয়েস হয়তো একটা কি দুটো গানের জন্য বা দুই রকম গানের জন্য স্যুট করে, সব গানের জন্য স্যুট করে না। এবং সেই জন্য পরে, এবং এ ব্যাপারে একটা হাসির গল্প আছে। আমি বাংলা তখন পূর্ব পাকিস্তান, আমি এলাম ওদিক থেকে একটু গান বাজনা জানতাম, এখানে এসে আবার গান বাজনা আমার শেখার ইচ্ছা হলো। সেটা আমি 1960 মাঝামাঝি এলাম পূর্ববঙ্গে, তখন পূর্ব পাকিস্তান। তখন গানের স্কুল ছিল একটা, বুলবুল ললিতকলা একাডেমি। আরো গান শেখার জন্য ভর্তি হব, ওখানে গেলাম। বেদারউদ্দিন আহমেদ সাহেব ছিলেন প্রিন্সিপাল। তো আমি কি গান শিখতে চাই, আমি ঘরে লিখলাম আধুনিক। তো উনি ওইটা দেখে আমাকে বললেন যে এখানে আধুনিক বলে কোনো বিভাগ নাই, এখানে নজরুলসঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, আর লোকসঙ্গীত আছে।
আর ক্লাসিক্যাল শিখতে হবে সবাইকে, এটা কম্পালসারি সকলের জন্য। এই তো তুমি নজরুল সঙ্গীত শেখো, তাহলে গলাটা এমনভাবে তৈরি হবে যে তখন আধুনিক গানও গাইতে পারবে। তো আমি যখন দেখলাম যে নজরুল সঙ্গীত যারা গাইতেন তখন সুধীন দাস, খালিদ হোসেন, মফিজুল ইসলাম, শেখ মহিতুল হক অ্যান্ড শেখ লুৎফর রহমান এবং সোহরাব হোসেন, এরা নজরুল সঙ্গীত যে কটা গাইতেন তার মধ্যে তর্ক বিতর্ক, তোর হচ্ছে না এটা এইরকম, উনি বলতেন তোর হচ্ছে না এইরকম। নজরুল সঙ্গীত যে গাচ্ছে কারোরটা যেন ঠিক হচ্ছে না, এক একজনকে প্রতিবাদ করছে। এবং এটা দেখতাম প্রায় যে নজরুল সঙ্গীত গাচ্ছে আর একজন বলছে ওটা ঠিক হলো না, সুরটা ঠিক হলো না। আমি পড়লাম যে এই গান শিখবো আর আমি গান গাইবো, আর আরেকজন বললো তোরটা ঠিক হচ্ছে না, এই গান আমি শিখবো না। তাহলে শিখবো কি রবীন্দ্রসঙ্গীত? তখন এইটুকু জানতাম স্বরবিতান এত ঘরে ঘরে সহজলভ্য ছিল না বটে, কিন্তু এটা জানতাম যে স্বরবিতান বলে একটা জিনিস আছে এবং রবীন্দ্রসঙ্গীত সুরটা কেমন তা ওই স্বরবিতান লেখা আছে। তখন আমি ইচ্ছা করে রবীন্দ্রসঙ্গীত ভর্তি হলাম। তারপর রবীন্দ্রসঙ্গীত শিখলাম, পাশ করলাম এবং পরবর্তীকালে আমি পাশ করে রবীন্দ্রসঙ্গীতে আমি ডিপ্লোমা নিয়ে বেরোলাম 1965-এ। এরপরে 1980 সনে ওই বাফাতেই আমি টিচার হিসেবে ঢুকলাম। ওদের টিচার দরকার ছিল রবীন্দ্রসঙ্গীত টিচার হিসেবে। তো এই টিচার হিসেবে যে ঢুকলাম, এখানে একটা কথা আছে যে আমার মতো অত অল্প সংখ্যক পুঁজি নিয়ে বোধহয় রবীন্দ্রসঙ্গীতের টিচার কেউ হয়নি। মানে গানের সংখ্যা অত্যন্ত কম। এখনকার আমার যারা ছাত্ররা এখন পাশ করবে তারা আমার দ্বিগুণ তিনগুণ গান জানে। তো যাই হোক, তো রবীন্দ্রসঙ্গীতে শিখলাম, রবীন্দ্রসঙ্গীত গাইলাম, রেডিওতে অডিশন দিয়ে পাশ করে রেডিও আর্টিস্টও হলাম, টিভিতে টিভি আর্টিস্টও হলাম। কোন একদিন ফাইন বনে আমার ওয়াইফ বললো যে তুমি অন্য যেসব গানগুলো গাও ওগুলো হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তোমার হয় না। আমি তো খুব আহত হয়ে গেলাম। বলে কি, আমি রবীন্দ্রসঙ্গীত এত শখ করে পছন্দ করে শিখলাম, শিখতে বাধ্য হলাম, আমি পাশ করলাম, আবার আমি টিচার, আবার রেডিওতে গাই, আমি টিভিতে গাই, আর ওয়াইফ বলে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে না। তো ঠাট্টা করে বলছে নাকি? তো বললো না, আমার ভালো লাগে না। অন্য গান তুমি যখন গাও হয়তো শ্যামা সঙ্গীত, কীর্তন, আধুনিক, ধনঞ্জয়ের গান, জগন্ময় মিত্রের গান, ওই তারপরে কি বলে সাগর সেনের রবীন্দ্রসঙ্গীত, আরে সুবীর সেনের আধুনিক গান, হেমন্তের আধুনিক গান, এগুলো তবু হয়, কিন্তু ওটা হয় না। আপাতত আহত বাড়ানো। পরবর্তীকালে কিন্তু এটা আমি একদিন মেনে নিলাম মনে মনে, অন্য কাউকে না বলে মেনে নিলাম। এই জন্যে যে অন্যান্য গান শুনে আমার ওয়াইফ যেভাবে মন্তব্য করতো, যেমন সুবীর সেনের গান, হেমন্তের গান, এইসব গান, তখন দেখলাম মন্তব্যগুলো একটা খুব ভালো, ভ্যালুয়েবল। তো ওদের গান শুনে যখন ওই মন্তব্য কাউকে শোনাবার জন্য নয়, এই গানটা ভালো লাগছে এই কারণ কথাটা কি সুন্দর, তখন দেখলাম এর একটা ইভ্যালুয়েশন করার একটা অধিকার তার আছে, স্পন্টেনিয়াস নিজের কাছে। তাহলে ওরই কানে ধরা পড়েছে যে আমার ভালো হয় না, তাহলে মতামতটা গ্রহণযোগ্য হতে পারে। এবং তারপর থেকে সত্যি কথা বলতে কি, আমি রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছি, গেয়ে গাইতে হয় গেয়েছি, কিন্তু ওই রকম একটা মানে ডিফিসিয়েন্সি মনের মধ্যে থেকেই গেছে যে আমার গানটা বোধহয় ভালো হচ্ছে না। আমি কথাটা মেনে নিয়েছিলাম মনে মনে, যে অন্যের ক্ষেত্রে যখন মন্তব্য দিচ্ছে এগুলো তো কারেক্ট, আমার কাছে কারেক্ট মনে হচ্ছে, তো ওটাও কারেক্ট। তারপর কি করলেন স্যার? না, তারপরে ছেড়ে দিইনি, বা যেহেতু কোন স্কুলের টিচার ছিলাম, ফলে গান শেখাতেই হতো। কিন্তু তাদের কাছে তো বলা যায় না যে আমার ওয়াইফ বলেছে আমার রবীন্দ্রসঙ্গীত হয় না, আমার কাছে শিখো না, এটা আর বলা যায় না। তখন ওই যে গানগুলো জানতাম সেগুলো নেড়ে ছেড়ে যতটুকু
কারেক্ট নোটেশনে ফেরানো যায় ওই দিকে দেখতাম যে গানটার সুরটা এই নোটেশনটাই, কিংবা তাহলে লয়টা এইগুলো বোঝাতাম, কিন্তু ওটা আমি স্বীকার করে নিয়েছিলাম। আর আমি বোধহয় 2016 সনের 3 এপ্রিল আমি নিউ ইয়র্কে ছিলাম, তখন ওরা সবাই করলো যে আমার গানের একটা প্রোগ্রাম হবে। তো ওই প্রোগ্রামে আমি প্রথমে রাজি ছিলাম না, কারণ আমার গান টান ভালো হবে না এই বয়সে। তখন আমার বয়স 86 বোধ হয়, 82 বোধ হয়, 82। তখনই আমার গান ভালো, কিন্তু ওরা ছাড়লো না। তো যাক, আমি গান গেছিলাম 1 নাগাড়ে 4 ঘন্টা সেদিন। ওই হ্যাঁ হ্যাঁ তো ওই দিন সবাই তো গান শুনে একটা ভদ্রতা আছে না, কাটতে আছে না, হাততালি দিল, ভালো বললো, কিন্তু আমি নিজেও বুঝলাম যে একেবারে অত খারাপ বোধহয় হয়নি। তারপরে থেকে আমি নিজে নিজে ডিসকারেজ ফিল করি, গান গাই আর নিজেই মনে হয় আমার গান ভালো হয় না, আমার গাওয়া উচিত নয়। আমরা তো স্যার খুব মানে বদ্ধা শ্রোতা নই। একজন শিল্পীর জন্য যেটা বেশি প্রয়োজন এটা হলো শ্রোতা, কারণ উনি তো শুধু নিজের জন্য করেন না, উনি তো মানুষের জন্য গান করেন। এবং শ্রোতা যদি ভালো না হয় তখন শিল্পী খুব স্বচ্ছন্দ করতে পারে না। শ্রোতাদের গান হাততালি দিয়ে সবসময় গানের ভালো মন্দ বিচার করা যাবে না, কিন্তু ওটা একটা কাটছি। আচ্ছা, তারপরে সামনাসামনি কেউ বলে না তা না যে আপনার গান খুব ভালো হয়েছে, এটাও অনেক সময় কাটছি। একটা ভদ্রতা বলে জিনিস আছে, বা একজন শিল্পী ব্যথা পাবে, আমার একটা সহানুভূতি আছে হয়তো আমার উপরে, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু নিজের আগেকার রেকর্ড যদি কোথাও থাকে সেটা যদি শুনি, আর এখনকার যে গাইছি শুনি, তাহলে নিজেও তো কম্পেয়ার করতে পারি যে না ঠিক হচ্ছে না। আমাকে অনেক বেশ ভালো করে এই দেয়, মানে প্রবোধ দেয় যে 22-23 বয়সের মতো গান তোমার হবে কেন, এই বয়সের মতোই তো গান হবে, ভালো এই প্রবোধ হিসেবে নিতে পারি। কিন্তু তাই বলে খুব সন্তুষ্ট হয়ে গেলাম তা বলতে পারি না। শিল্পীর কি স্যার এরকম একটা লক্ষ্য থাকে না যে উনি যখন গাইছেন সেটা কারো ভালো লাগছে, এখন আপনি যেটাই গাইছেন, আধুনিক বা কীর্তন বা লোকজল বা রবীন্দ্র নজরুল, এমনকি গণসঙ্গীত, এখন যিনি অ্যাপ্রিসিয়েট করছেন দ্যাট ইজ আপ টু হিম, তার যদি ভালো লাগে লাগুক। কিন্তু না, আমি সেদিনও আমার বড় মেয়ে থাকে ওখানে, কয়েকজনের চাপেই যে আমি যখন গাইবো না বলছি তবু গাবে তো ঠিক আছে, এই যত রকমের গান জানি একটু একটু করে সবই গাইবো, একটু জিদে পড়েই গিয়েছিলাম। তো যাই হোক, 1 নাগাড়ে 4 ঘন্টা গিয়েছিলাম, এটা ফ্যাক্ট। আর কেউ ভালোবাসছে, এটা ফ্যাক্ট। কিন্তু ওই ভালো মানে সেলফ অ্যাসেসমেন্ট একটা থাকেই, আমার হচ্ছে না। আমার চুল যে কাঁচা ছিল এখন সাদা হয়েছে, এটা স্বীকার করতেই হবে, আমাকেও করতে হবে, লোকেও করতে হবে। আমার মাথায় একদিন মাথা ভরা চুল ছিল, এখন সেই চুল নাই, এটা স্বীকার করাই ভালো। কিন্তু জোর করে আমার মাথায় কেউ যদি বলে যে আপনার মাথায় অনেক চুল এবং কালো কালো চুল, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে, তা তো নয়। হ্যাঁ, তো এইভাবে নয়, আমাকে প্রবুদ্ধের জন্যই বলে। আর নিজের ভিতর থেকে একটা গাইবার ইচ্ছা জাগে এবং গেয়ে একটা তৃপ্তি পাওয়া যায়, সে একটা সময় গেছে। নিজে আমার গান হয়তো হচ্ছে না, কিন্তু আমি গেয়ে তৃপ্তি পাচ্ছি, এমন দিন আমার গিয়েছে। কিন্তু এখন দেখা যায় আমি গাচ্ছি কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না, আমি নিজেই বুঝছি আমি গাচ্ছি, তৃপ্তি পাচ্ছি না। এবং এরকম পরিণতি শুধু আমার না, আমি অনেকে দেখেছি, তাদের নাম করছে না, বিখ্যাত গায়ক যারা আদর্শ গায়ক, তারা যে গান গাইতেন, যে গান শুনে আমরা মানে এবারে বিভোর হয়ে যেতাম, তাদেরকেও দেখেছি। আমার তো এখন 90 বছর বয়স, 70-72 বছর বয়সেই যে গান শুনছি, ওই গান কিন্তু আমার ভালো লাগতো না। তার আগে কম্পেয়ার টু দোজ থংস, আগে যেসব গান গিয়েছেন ওগুলোর সঙ্গে কম্পেয়ার করে বুঝতাম যে না আগে ভাবি, তাহলে আমারও এরকম একটু ডেটু করবে,
স্যার এমন যেমন এখন তো গান তো স্যার সময়ের সঙ্গে তো অনেক কিছু বদলে যায়, এখনো গানের ধারাও বদলে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার কাছে আমি প্রথম একটা গান শুনেছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া, আমি এত যে তোমায় ভালোবেসেছি, আপনার বাসায় বসে শুনেছিলাম, সেই আজিমপুর এর বাসায়। তখন আমার কাছে মনে হয়েছিল যে মানে মানবেন্দ্র মুখার্জিও তো বড় ওস্তাদ শিল্পী ওনারা, কিন্তু তারপরে স্যার আমার কাছে এখন যে সময়টা পার হয়ে গেল, মানবেন্দ্র মুখার্জি যখন শেষ বয়সে এসে গান করছিলেন তখন কিন্তু ওনার মধ্যে অলংকার প্রীতিটা বেড়েছিল। বলছি যে অলংকার সমৃদ্ধ উপস্থাপন, সেই ক্ষেত্রে যে ধরনের অডিয়েন্সের দরকার হয়, সেই অডিয়েন্স না থাকলে স্যার কেমন হবে এটা? না, সব দেহে যেমন সব অলংকার মানায় না, সব রঙের কাপড় পোশাক মানায় না, তেমনি সব গানে সব রকমের অলংকার মানায় না। সেই জন্য গানের তার উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন আছে গানের শ্রেণীভেদ। যেমন ধ্রুপদ বেশি অলঙ্করণ নাই, খুব স্ট্রেটি ভয়েসের গান, খেয়াল, ঠুমরি, টপ্পা, গজল ইত্যাদি। যেমন নজরুল সঙ্গীতের সঙ্গে যদি আমরা রবীন্দ্রসঙ্গীতের তুলনা করে দেখা যায় যে রবীন্দ্রসঙ্গীতে অলঙ্কারণ ক্রিয়া অনেক কম আছে, সেখানেও মিল আছে, পরিমাণ কম, সেখানেও তান আছে, পরিমাণ কম। কিন্তু নজরুল সঙ্গীতে মিল, তানের কাজ খুব বেশি, বলার কারুকাজ, আর কারুকাজ হলেই যে খুব জিনিসটা ভালো হবে, হ্যাঁ, এটা হাইপার স্টাইল হয়ে যায়, যে অতিরিক্ত কারুকাজ মানাচ্ছে না। যেমন প্রার্থনা সঙ্গীত যেগুলো, সেগুলো নিজকে মানে আনকন্ডিশনাল সারেন্ডার টু দি উইল অফ গড, সেখানে নিজকে দেখাবার, নিজে গর্ববোধ করার কিছু নাই, সেসব গানে অলঙ্করণ ক্রিয়া কম হয়। উদাহরণস্বরূপ আমার গানে পৃথিবীতে একটা শ্রেষ্ঠ প্রার্থনা সঙ্গীত তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মশাই, এতে একটা রাগের উপর আছে, ভৈরবের রাগের উপর আছে, কিন্তু অনাবশ্যক একজন গায়ক ইচ্ছা করলে অনেক রকম কাজ করে গাইতে পারে, কিন্তু গাওয়া হয় না, গাওয়া উচিত নয়। এই জন্য তাতে প্রার্থনা করার চেয়ে ওটা হারিয়ে যায়। এটা যেন আমি দেখো আমি কেমন গাই, নিজকে এক্সপোজ করার ভাবটা যেন বেশি চলে আসে। সেই জন্যে সবার গলায় অলঙ্কার ভালো হয় না। আর অলঙ্কারকরণ ক্রিয়া শুধু গানও নয়, যদি তাই হতো যে গলাতে কত রকম কারুকাজ করতে পারি দেখো আমি কত বড় গায়ক, তাহলে বোধহয় যারা হরবোলা ওরাই বোধহয় সর্বশ্রেষ্ঠ গায়ক। এই জন্য তারা পাখির ডাক, ব্যাঙের ডাক কিছু বাদ দেয় না, সব রকম করতে পারে। কণ্ঠকৃতি, কণ্ঠের কারুকাজ দেখানোটাই যদি গান হয়, তাহলে হরবোলা যারা, এদেরকে বলতে হবে যে বেস্ট গায়ক, শিল্পী, সঙ্গীত শিল্পী। কারণ পাখির ডাক, কাকের ডাক, মুরগির ডাক কিছু বাদ দেয়, সব সে করতে পারে। সেই জন্য অলঙ্কারের নির্ভর করে না গান। অনেক আছে স্ট্রেট সুর, যেমন সেতারে যন্ত্রবাদ্যতেও, হ্যাঁ, যন্ত্র সঙ্গীত যেটা আছে, যত বেহালা, সেতার, অনেক রকম আছে, সব যন্ত্রের ক্ষেত্রে একই ধরনের অলঙ্কার বাজানো যায় না। কোনোটা মিলের কাজ ভালো হয়, কোনোটায় ঝালার কাজ ভালো হয়, ইত্যাদি সব নাম আছে সঙ্গীতের, এইসব ভালো হয়। সেই গানের ভালো মন্দ উভয় বিচার করা যায় না। যেমন অনেক বিখ্যাত আর্টিস্ট অনেক ভালো ভালো গান দিয়ে গেছে, নানা কারুকার্য করে। একই সময়ে সিম্পল কিছু গান রেকর্ড করা আছে, সেই তুলনায় সিম্পল, অতি সাধারণ, কারুকার্যবিহীন প্রায়। যেমন জগন মিত্রের চিঠি গানটা এমন কিছু কারুকাজ নাই, কিন্তু এখনো ওই গানটা শুনলে যারা গান ভালো জানে তারাও দাঁড়িয়ে যান গান শুনতে, কিন্তু তারই সমস্যা, অনেক গান সে গান শুনলে অত শোনে না। এমনকি জগন্নাথ মিত্রের তুলনায় কম নাম করা, এমনিও বিখ্যাত সঙ্গীত ছেলের এত সুর আর এত না, অলঙ্কারটা আমার নাই বললেই চলে। কথাও এমন কিছু উচ্চমার্গের সাংঘাতিক নয়, শুধু একটা অ্যাপিল আছে, আবেদন আছে, এইটাই।
কিন্তু এই গানটা এখনো মানুষ যত যত্ন করে গায়, সেই তখনই আরো অনেক গান হয়েছিল যেগুলো বহু কণ্ঠের কারুকাজ। যেমন বলি, যেমন তখন বিশ্বদেব চট্টোপাধ্যায়, জ্ঞান গোসাই, সেই গানগুলো এখন আর তেমন কেউ গায় না, দুটো কারণে গায় না। এক হচ্ছে ওই রকম গাইতে গিয়ে আর গাইতে পারবে না কেউ, সেইভাবে প্রস্তুতি নাই। উপরন্তু হচ্ছে যে ওইগুলোকে এনজয় করার মতো কান বা এরও অনেকের নাই এখন। ফলে যেমন কেউ যদি বলে যে আমি ওই বাড়ির বিরিয়ানি খেতে আমার ভালো লাগলো না, আমার তো নিন্দা করতে পারি না। টেস্ট, তার স্বাদ গ্রহণের ক্ষমতা তো তার। সে যদি বলে আমার ভালো লাগেনি, আমার কিছু বলার নাই, হচ্ছে আমার ডাল ভাত ভালো লেগেছে, সেই সঙ্গীতে ওই গান ভালো লাগতেই হবে এমন কম্পালশন, এমন বাধ্যবাধকতা নেই। গানের মানে শ্রেণীর উপর নির্ভর করে কোন ধরনের গান। হ্যাঁ, আবার ব্যক্তি জীবনেও একদিন যে গান আমি গাইতে ভালোবাসতাম, পরবর্তীকালে ওই গানটা আমার আর নিজেরই ভালো লাগেনি, এমনও হতে পারে। যেমন অনেক পোশাক এককালে আমার পরতে ভালো লাগতো, এখন লাগে না। অনেক খেলা খেলতে ভালো লাগতো, এখন সে খেলা খেলতে ভালো লাগে না। এটা কি ফ্যাশন বা স্টাইলের সমস্যা? মানে গানের যে ফ্যাশন তো খুবই কম সময় বাঁচে না। ফ্যাশনের সঙ্গে সঙ্গে মানুষ যেমন নিজেই ফ্যাশন পাল্টায়, মানুষের জন্যই ফ্যাশন পাল্টায়। কিন্তু আমি একসময় দেখা গেল যে হাফ প্যান্ট ছাড়া আর কোনো পোশাক হতে পারে এটাই ভাবতাম না। তারপরে বড় হলাম যখন, তখন নিজেই বলবো এখন আর হাফ প্যান্ট যেন আর নিজেই ডিসকার্ড করলাম যে ভালো সেজন্য নিজের কাছেও বোঝা যায়, পরের চোখ দিয়েও বোঝা যায়। এমনিও একটা কথা আছে যে আপরুচিতে খানা, পর রুচিতে পর না। খেতে হবে নিজের রুচিতে, যেটা ভালো লাগছে তুমি খাও, না খেও না। আর পোশাক প্রস্তুত করতে হয় অন্যের রুচিতে, যারা তোমাকে দেখছে তারা বলে দেবে যে কোনটা তোমাকে মানাচ্ছে বেশি, সেইটা। তো যাক, সঙ্গীত নিয়ে কথা, সঙ্গীত নিয়ে কথা বলি। আমি যখন কেউ শোনে, আমার প্রথম টিচার যারা ছিলেন, প্রথম তো কলের গান শুনেছি। আমি সেদিন বলছিলাম যে অমানুষের কাছে আমার প্রথম গানের শিক্ষা, মানে যার কাছে প্রথম গান শিখেছে সে মানুষ না, যন্ত্র। কলের গান, গ্রামফোন। কিন্তু মানুষ যাদের কাছে শিখলাম, যেমন গৌরাঙ্গ গুপ্ত, তারপরে নওজানি মির্জা ছিলেন ঠুমরি গায়ক, বিখ্যাত ঠুমরি গায়ক, কলকাতার এককালে ৩০-এর দশকের মঞ্জু মির্জার ছেলে। তারপরে সনদ বন্দ্যোপাধ্যায়। তারপরে একজনের কাছে হাতে নাড়া বেঁধে, মানে শিষ্য হতে হয়, সেই কোথায় একজনের কাছে উস্তাদ কাদের বাস, মুর্শিদাবাদের উস্তাদ, বিখ্যাত উস্তাদ। তার কাছে আমি গান শিখতে বেশি দিন পারিনি, 10 মাস। একই সঙ্গে আরেকজনের কাছে শিখতে ছিলেন তিনি সনদ বন্দ্যোপাধ্যায়, যার আমরা সাবুদা বলতাম, ডাক নাম ছিল সাবু। বিখ্যাত মানুষ। হ্যাঁ, ইভেনচুয়ালি তিনি কিন্তু ঝালকাঠির লোক, কিন্তু তখন আমরা সেটা জানতে পারি, জেনেছি এই বাংলায় আসার পরে অন্য একজনের মুখে গল্প শুনতে শুনতে। এই সাবুদা, তার কাছে ওই 10 মাসের বেশি গান শেখা হয়নি। তো লোকে ভাববে যে এই সমস্তের কাছে গান শিখেছে, না জানি কত বড়। আসলে আমি খুব মানে কায় মনোবাক্যে আমি স্বীকার করি, আমার আসলে গান শেখা হয়নি সেই সেন্সে। স্যার, আপনার দৃষ্টিতে গান শিখেছেন এমন কেউ আছেন? না, আছে। আমার তো উচ্চমানের অনেক শিখে আছে না, এই হয়নি। তো ফলে ওই নিয়ে চালাতে হয়েছে। তো এখন এই যখন এখানে ওখানে কেউ গাইতে বলে, তখন আমার আর গাইতে ইচ্ছা করে না, কারণ আমার আগের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব ঘটে গেছে যে আমার গান ভালো হবে না। আর যদি ভালো না হয় তাহলে শ্রোতাকে কেন আমি শোনাতে বসবো? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুরোধে উপরোধে ঢেকে গেলটা বলতে হয় এইভাবে। অনুরোধটা তো স্যার ভালো লাগা থেকেই আসে। তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তাদেরকে ধন্যবাদ দিই, কিন্তু নিজের
যেটুকু ডিফিসিয়েন্সি আছে এটা তো স্বীকার করতে হবে। তাহলে স্যার এটা কি আর কোনোদিন পূরণ হবে ডেফিসিয়েন্সি? আপনি যেভাবে বলছেন, আমরা তো মনে করি যে আপনি গুরুদের গুরু। না, এটা বললাম যে তারা যারা আমাকে টিচার হিসেবে পেয়েছে এবং এখনো টিচার হিসেবে সম্মান করে বা আমাকে সন্তুষ্ট করার জন্য যে গুরুদের গুরু বলে, সেটা আমার খুব খুব শুনে শুনে খুব আরাম পাওয়ার কথা, কিন্তু আমি তাদেরকে ধমকও দিতে পারি না। হ্যাঁ, ওটা হজম করতে হয়। যেমন সন্তান, মা যেমন সন্তানকে আদর করে সোনা মানিক, আসলে সে সোনাও নয় মানিকও নয়, কিন্তু মার কাছে যে সোনা মানিক এটা অসত্যও নয়। এই পজিশনে পড়ে গেছে আমি। হ্যাঁ, কিন্তু স্যার মায়ের তো কোনো তুলনা নেই, আপনি তো না, সেই মায়ের জায়গায় চলে গেছেন। তো আপনি তো স্যার আপনার কাছে যারা শিখেছেন, আপনার সঙ্গ যারা পেয়েছেন, আপনার দিক নির্দেশনা যারা পেয়েছেন, আপনার দর্শনের সঙ্গে যাদের সম্পৃক্ততা হয়েছে, তারা সবাই এক বাক্যে বলে, কোনো দ্বিধা না করে, মানে কালক্ষেপণ না করেই বলে যে স্যারের মতো গুরু আমরা পাবো। হয়তো তারা এটা যে এই গুণ খুঁজে পাওয়া, যারা গুণগ্রাহী হয় তারা নিজেই গুণী ব্যক্তি। এই যে গুণটুকু গ্রহণ করেছেন আমার, তারা নিজেরাই গুণী ব্যক্তি। আমার সৌভাগ্য বটে এই। তবে ওই যে প্রথমে বলেছি, এত কম পুঁজি নিয়ে রবীন্দ্রসঙ্গীতের টিচার বোধহয় আর কেউ হয়নি পৃথিবীতে। আমি যখন রবীন্দ্রসঙ্গীত টিচার হিসেবে ঢুকি তখন আমার গানের সংখ্যা বড় জোর 60 কি 65, তার বেশি নয়। পরে বাড়াতে হয়েছে ওই শিক্ষা দিতে হবে বলে। কিন্তু না, কিন্তু আমি করতাম কি সেজন্য, গান শেখাবার জন্য ওই একটা গান নিয়ে বেশি একটু সময় কাটাতাম। এটা এক ধরনের ফাঁকিবাজিও বটে, যে ওইটা তুমি গাওতে হলো কেনা, তুমি গাওতে হলো কেনা, তুমি গাওতে হলো কেনা, আসলে সময় কাটাচ্ছি। এটা তো স্যার আপনি তাদের পারফেকশনের জন্য সময়। আপনি কি কিছু মনে করতে পারেন না, আমরা যখন প্রথম ভর্তি হয়েছি তখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি কথা বলতেন, কেমন মানুষের রবীন্দ্রসঙ্গীত গাওয়া উচিত বা রবীন্দ্রসঙ্গীত অলঙ্কার নিয়ে কথা বলছেন? হ্যাঁ, ওই ধারণাটুকু আমার ছিল, কিছু ধারণা পড়েও তৈরি করতে নিতে। আমার নিজের একটা ছিল রবীন্দ্রসঙ্গীত কেমন হওয়া উচিত। তো কেমন হওয়া উচিত আমি বুঝলাম কোথার থেকে। আমি যাদের গান শুনছি গ্রামোফোনের মাধ্যমে বা রেডিওতে, তাদের গান শুনে যার যার গান ভালো লেগেছে, আমি তাদের কথা স্মরণ করে কথাটা বলতাম, এইরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে। আর কিছু পড়াশোনার ব্যাপারে ছিল, রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হতে গেলে, যাক আমি পঙ্কজ কুমার মল্লিকের, তারপরে কানন দেবীর, কে এল সাইগলের, তারপরে ওই যে কি বলে দেবব্রত বিশ্বাস, বেগম আখতার, না রবীন্দ্রসঙ্গীত শুনছি। এদের গান শুনে যেটা কেন ভালো লাগছে নিজে নিজে বুঝতাম এবং সেটা বোঝাবার চেষ্টা করতে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে। কোনো কোনো সময় মিলে যায় যে ওর মতো লাগছে কিছুটা, কিন্তু যারা সঙ্গীত তত্ত্ব নিয়ে কাজ করেন তারা এটা চান না। এবং এটা একটা উদাহরণ, একটা ভালো উদাহরণ দিই। শ্যামল মিত্র মারা যাওয়ার পরে তার ছেলে সৈকত মিত্র গান গাইলেন, ফিল্ডে এলেন। বাবা যেমন করে গাইতেন ঠিক বাবার মতোই করে সৈকত মিত্র গান গাচ্ছে, শুনে যেন মনে হচ্ছে শ্যামল মিত্রেরই গলা। তো তখন দেশ পত্রিকায় সমালোচনা বেরিয়েছিল, এই শ্যামল কণ্ঠী সৈকত মিত্রের কি প্রয়োজন। অর্থাৎ শ্যামল মিত্রকে তো আমরা পেয়েছি, ওই গান তো তার কথা শুনছি, কিন্তু সেই শ্যামল মিত্রের কণ্ঠ নকল করে বা অটোমেটিক্যালি যে গান হচ্ছে, এটা আমার আর কোন দরকার নাই, দরকার নাই। সেই জন্যে এরা নতুন কণ্ঠ খোঁজে। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, এরা সঙ্গীত শাস্ত্রী যারা বা উস্তাদদের বড়, তাদের কাছে কোনোদিন গান শেখেননি। তাদের চোখে এরা কোনো গানই জানেন না, কারণ খেয়াল ধ্রুব চপ্পা এগুলো তো শেখেনি নি। এমনকি সাধারণ গানের মধ্যেও কঠিন কঠিন যেসব গান আছে এগুলোও তারা শেখেনি। কিন্তু দাঁড়িয়ে গেল মানে প্লেব্যাকের ক্ষেত্রে কিশোর কুমার, হেমন্ত যে স্টেজে শিক্ষাগত যোগ্যতায় যে স্টেজে,
তার চেয়ে আমি এটা অপরাধ মার্জনীয়, তার চেয়ে বহুগুণ উচ্চে ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা যতটুকু, তারপরে সতীনাথ মুখোপাধ্যায়ের শিক্ষাগত তার চেয়ে অনেক বেশি, কিন্তু তিনি কিন্তু সেই কদরটা পাননি পুরোপুরি ফিল্মের জগতে। তাকে তিনি কদর পেয়েছেন কিন্তু ফিল্মে গান গাওয়ার ক্ষেত্রে, কিশোর কুমারের গান গাওয়ার ক্ষেত্রে। সেই জন্য তারা যারা মিউজিক ডিরেক্টর তারাও কিন্তু ওই রকম খোঁজে, মানে যে নতুন একটা কণ্ঠ কিছু দেওয়া যায়। নতুন কণ্ঠ খুঁজতে গিয়ে তারা অনেক শিল্পীকে আবিষ্কার করেছেন যেটা তাদের নাম আমরা ওভাবে আর শুনি না, কিন্তু আসলে আরে এ মেয়েটা গান জানে না, কিন্তু গানের মধ্যে একটা এমন একটা জিনিস আছে যেটা আকর্ষণীয়। তাকে গান শিল্পী তৈরি করে নিয়েছে। লতা মঙ্গেশকর সেই হিসেবে ছোটবেলায় উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা খুব করেছিলেন, তা কিন্তু নয়। কে এল সাইগল, যিনি অত বড় গায়ক, তিনি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা ওই পরিমাণ করেননি, কিন্তু তার ভয়েসে এমন একটা জিনিস পেয়েছে যে তাকে তখন তাকে দিয়ে গাওয়ানো হয়েছে। উনি এমন গান গেয়েছেন যে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের কথা আমার মনে পড়ে, যেমন এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। এই গানটা বর্তমানে যারা রবীন্দ্রসঙ্গীত গায় কেউ গাইবে না, কেন? এত সিম্পল গান, এগুলো কি গাইব? এইসব গান গিয়ে কি নাম পাওয়া যায়? কিন্তু আমার মনে হয় যে সাইগল এই গানটা যে মানে ভাবে গিয়েছে, এইভাবে সম্পূর্ণ মানে তার সারমর্ম এক্সপ্লয়েট করে আর কোনো গায়ক বোধহয় এই গানটা আমার কানে গাইতে পারেনি। হ্যাঁ, কিংবা আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, সেই জন্যে নাসিকেও গান গাওয়া যায় না যে বলে ওই হতে পারে, এগুলো চান্স, কিন্তু তাই বলে শিক্ষার যোগ্য দরকার নাই, শিখতে হবে না, এই কথা তো কেউ বলবে না। হ্যাঁ, কিন্তু এগুলো একে প্রতিভা। দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাস বলে যাকে আমরা চিনি, ওনার গায়কিটা আপনার কেমন লাগে? কোনো এক সময়ে আমার তত ভালো লাগতো না, একটু ক্রুড মনে হতো, শুকনা। কিন্তু পরে দেখলাম যখন রবীন্দ্রসঙ্গীত শেখাতে গিয়ে যখন স্বরবিতান ঘাঁটতে হলো, তখন দেখলাম যে ঠিক আছে, মানে ও তো অন্য কিছু ঢোকাবার কিছু নাই। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা গান আছে, যেমন আছে তেমনি এসো আর করো না সাজ। রবীন্দ্রসঙ্গীতে তাই, ও যা তুমি সেইভাবেই রাখো, ওকে সাজসজ্জায় কিছু করে। কিন্তু উনি তো ওই ওনার সময়কার অন্যান্য শিল্পীদের চেয়ে একটু আলাদা ঢংটা আলাদা ছিল না? তা ছিল, কিন্তু উনি যখন অন্যের গান গাইতেন তখন সেই প্রশ্ন উঠতে পারে, কিন্তু উনি যখন নিজের গান গাচ্ছেন তখন তো সেই প্রশ্ন যে আমার গান আমি এইভাবেই গাচ্ছি। কিন্তু অন্যের গান গাইতে গিয়ে তার কতখানি ফেলিওর ছিল, কতখানি তিনি সার্থক হতেন ও কতখানি ফেল, আমি জানি না সেটা। যে তিনি তো অন্যের গাওয়া গানও গাইতেন এক সময়, অন্যের তৈরি গান, সে গান গাইতে কি হচ্ছে তা আমি জানি না, কিন্তু ওনার রচিত গান উনি গাইবেন, তো ভালো মন্দ যায় কিছু বলার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের কণ্ঠে রবীন্দ্রনাথের যে কটা গান আমি শুনেছি, তাকে ডিফিট করার জন্য অনেকেই বলেন শেষ বয়সের গান তো ওগুলো ভালো হয়নি, আসলে ওগুলো আমার নিজেরই ভালো লাগে না। এবং রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠই যদি আদর্শ কণ্ঠ কেউ বলে, তাহলে আমি বলবো যে রবীন্দ্রসঙ্গীত ওই কণ্ঠ শুনে রবীন্দ্রসঙ্গীত শিখতে অনেকে আর রাজি হবেন না। সাগর সেনকে কেমন লাগছে? সাগর সেনকে ভালো লাগে, হ্যাঁ, কারণ আধুনিক স্টাইলে, কিন্তু তিনি ভালো লাগে এই জন্যে যে তাকে একসময় একটু খারাপ বলতো অনেকে, এই জন্যে এটা হচ্ছে প্রফেশনাল জেলাসি না, তাছাড়া কিছু না। মানে তিনি কারোর কাছে শিখলেন না, শান্তিনিকেতনে গেলেন না, বিশ্বভারতীতে গেলেন না, এত গান গাইবে তাই করে এত বিক্রি হবে, এটি সহ্য করা যায় কি করে? কিন্তু দেখা গিয়েছে তিনি তার স্বশিক্ষা, সেলফ টিচিং ইজ দ্য বেস্ট টিচিং, তিনি স্বরবেতন দিয়ে সে গান গেছেন, স্বরবেতন কোনো স্বরই নেই। বরং এমন কথা বলা যায়, কিছু কিছু স্কুল লেভেলের শিক্ষক থাকে না, টিচারদেরকে ছাত্রদেরকে নিষেধ করে নোট বই পড়বে না, নোট বই পড়া খুব খারাপ। আসলে তিনি নিজেই বাড়িতে নোট বইগুলো পড়েন। তা দুই কারণে নিষেধ করেন, এক হচ্ছে আমি যে পড়ি তো ধরা পড়ে যাব,
এই আর এক আছে যে আমি আমার মুখে যা শুনছি ওটা উল্টে পড়ে তো আমাকে আর টিচার মানবে না। তো তেমনি ওই যে সাগর সেনের গান শুনে অনেকে বলতো ওনার রেকর্ড ফলো করবো, কিন্তু ফলো করতে গেলে দেখা যাবে যে যিনি ফলো করতে নিষেধ করছেন তিনি তো সাগর সেনের মতো গাইতে পারছেন না, ধরা পড়ে যাবেন। ফলে ওখানে একটা ফাঁকি বেঁধেছিল, এটা সাগর সেনকে মানে রীতিমতো কি বলবো তাকে অশ্রদ্ধা সূচক কথা। অবশ্য এখন এই যারা এই সাগর সেনের গান শুনতে নিষেধ করতেন তারাই ঘরে বসে সাগর সেনের গাওয়া গানগুলো শুনতেন। আমার কাছে মনে হয়েছে, আমরা তো খুব ক্ষুদ্র শ্রোতা, আমার মতো ভালো শ্রোতা হতে পারেনি, আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রসঙ্গীতকে আধুনিক সমাজে জনপ্রিয় করার ক্ষেত্রে সাগর সেনের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, এককালে প্রথম দিকে ভূমিকা ছিল পঙ্কজ কুমার মল্লিক। উনি না রবীন্দ্রসঙ্গীত উনি একটা শুরু করেছিলেন, হ্যাঁ একটা গান ঘুমের দেশে হ্যাঁ শুট করেছিলেন। আবার শুট করার পরে যখন শুনলেন যে সুর তো এটা তো রবীন্দ্র, এটা তো কোনো সুর না, তুই তো আমি তো নিজে করলাম, তো রবীন্দ্র ওইটা পছন্দ করেছিলেন, তিনি অপছন্দ করেননি, তাকে ডিনাউন্স করেননি। রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গে আপনার অনেক কথা আছে। রবীন্দ্রসঙ্গীত আপনি নিজেই একসময় সব ছেড়ে রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনো এক সময় এসে আপনি বলেছেন যে রবীন্দ্রসঙ্গীত আমার অনেক ছাত্রছাত্রীরা আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমার ঠিক মতো হচ্ছে না। অনেক রবীন্দ্রসঙ্গীত গাইছে আমাদের তরুণ প্রজন্ম, তাদের মধ্যে আমরা বেশ ভালো কিছু শিল্পী আমার কাছে মনে হয়েছে আর কি, আমার শ্রোতা হিসাবে ভালো লেগেছে। তানজিনা তমা কি যেন একটা মেয়ে আছে, ভালো গাচ্ছে না, অনেকে ভালো গাচ্ছে তো। যে আর একটু আগের প্রজন্মে যদি যায়, আমাদের যে বড় অদিতি মহসিন বা ওনারা আছেন, আর একটু ওনাদের সমসাময়িকই বলা যায়, যেমন যে মিতা হক। হ্যাঁ, মিতা হক তবে লাইলা বিলকিস বানু বলে একজন সময় ছিলেন, তার গান অনেকেই শোনেনি, কিন্তু ভালো তিনি হারমোনিয়াম বাজাতে পারতেন না বা বাজাতেন, যেমন পাপিয়া স্যার হারমোনিয়াম বাজাতে পারেন না বা বাজতেন, কিন্তু খুব বলিষ্ঠ গলা, সে ভালো ছিল। আর রবীন্দ্রসঙ্গীতের সুরের নড়চড় ইদানিং হয়ে যাচ্ছে। আবার একসময় একটা ভুল ধারণা ছিল শান্তিনিকেতন এমন একটা ভদ্রতাপূর্ণ জায়গা, সেখানে চাল চলনে একবারে সবসময় একবারে বিনয় 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 হতে এমনও হয়েছে। একটা হাসির গল্প ছিলই বলবে ওদের সম্বন্ধে, যে রাস্তার মধ্যে একটা ছোট রাস্তা, একটা ষাঁড় শুয়ে আছে, তো সেটা উঠছে না, কিন্তু ওই ষাঁড়কে অনুরোধ করছে তুমি একটু যদি রাস্তা দাও তাহলে আমি একটু যেতে পারি। মানে ওদের ভদ্রতার বাড়াবাড়ি দেখে এই যে শান্তিনিকেতনের এদের ঠাট্টা। হ্যাঁ, আমি ব্যক্তিগত কোনদিন যাইনি। আমরা একবার গেছিলাম 2013 সালের দিকে, মধ্যরাতে হঠাৎ করে দেখলাম যে খুব হাই মেটাল মানে ব্যান্ড মিউজিক বেজে উঠলো শান্তিনিকেতনের ভিতরে। তো আমাদের সঙ্গে সাইদ স্যার ছিলেন, বললেন কি হলো, তা আমি বললাম যে রবীন্দ্রনাথের শব্দ হচ্ছে। এই শান্তিনিকেতন সমান কথা, শান্তিনিকেতনে ওইটাকে ওই ভদ্রতা কথাবার্তার ধরন উচ্চারণ নকল করতে গিয়ে এমন হয়েছে যে অনেকে বলে থাকে এই কথাটাই, রবীন্দ্র শিখতে শিখতে ছেলেরা মেয়ে হয়ে যায় আর মেয়েরা খুকি হয়ে যায়। ছেলেরা মেয়ে একটা মেয়েলি ভাব চলে আসে ভাবভঙ্গিতে, আর বড় মেয়েরা খুব খুকি হয়ে যায়। এবং তার একটা শান্তিনিকেতনের ভঙ্গি বলা হতো, ওটা হচ্ছে নকল করতে গিয়ে মাঝখানে একটা দূর হয়ে গেছিল। আবার রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে ফুল একটা মালা ঝোলাতেই হবে, গোড়ে মালা, এমন এসব ফ্যাশন আসা যাওয়া করে। তো এখন আবার নতুন করে রিসেন্টলি দেখছি এই রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে আবার নতুন করে একটু ন্যাকামি আবার আসছে। এককালে ছিল, মাঝে দূর হয়ে গিয়েছিল, আবার দেখছি যে আবার একটু এরকম আসছে, নাহলে উপায় পাচ্ছে না। কারণ ব্যাপার আছে রবীন্দ্রসঙ্গীত এই
পুরোপুরি 2000 না, রবীন্দ্রসঙ্গীত মানে গাওয়ার মতো স্বরলিপি সহকারে রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায় 1800 মতো। 1800 মতো গানের মধ্যে ঘুরে ফিরে 600 গানের বেশি গাওয়া হয় না। তাহলে 1200 গানই কিন্তু পড়ে থাকলো। ঘুরে ফিরে 600 গানের মতো ওই কণ্ঠে কণ্ঠে মোটে গাওয়া হয়। এই 600 গানের মধ্যে প্রায় 200 গান সহজ, বহুজনে বহুবার গিয়েছে বলে 200 গান বাদ, তাহলে এখন 400 গান রবীন্দ্র মোটামুটি আমার হিসাবে গাওয়া হয়। মানে যেমন আতিকুল ইসলামের টিচার ছিলেন, তখন গান শিখেছিলেন মানে অচেনাকে ভয়কে আমার ওরে, আমায় বাঁধবে যদি কাজের ডোরে, আকাশ জুড়ে শুনিনি ওই বাজে। হ্যাঁ, এই গানগুলো কারোর, এই যে বললাম, কেউ শুনেছেন? কেউ গায় না। কেন? সহজ সুর। তা আমাদের ফার্স্ট ইয়ারে সহজ সুরের গানই তো শেখাবে, এই তো ঠিক। তাহলে তুমি যদি না গাও তাহলে কেন গাও না? হয় তুমি ভালো গাইতে পারো না, অথবা ওই গানটাকে রবীন্দ্রসঙ্গীতে ভক্তি, রবীন্দ্রনাথকে ভক্তি করো, রবীন্দ্রসঙ্গীতের প্রতিও ভক্তি আছে, তাহলে ওই গানটার প্রতি তোমার ভক্তি নাই, প্রণীত হয়ে যাচ্ছে, তুমি পছন্দ করছো না, অপছন্দ করে গান। পরবাসী চলে এসো ঘরে, গানটা কেউ গায় না। মানে এমন কতগুলো গান নিয়ে মারামারি যে ও যদি একবার গিয়ে যাবে স্টেজে, তারপর দিন আর ওই স্টেজে ওই গানটাকে, উনি গিয়ে যেহেতু নাম করেছেন। এটা কি মানে আপনার একটা সঙ্গীত ভাবনা তো ছিল এক সময়, এটা কি এখনো আছে? আপনার নিজস্ব সঙ্গীত নিয়ে তো ভাবি, মানে যে আমি যে গানের কথা আছে বলে নয়, সঙ্গীত যে শোনে অন্ধকার সেই ভাবে, সে খারাপভাবে ভাবে, সঙ্গীত নিয়ে ভাবতেই হবে তাকে। হ্যাঁ, সেই ভাবনার মধ্যে মানে কোনো উচ্চ মার্গের কিছু থাক বা না থাক, হ্যাঁ, এই ভাবতেই হবে। তা আমি সঙ্গীত ভাবনা, ওই যে সঙ্গীত নিয়ে ভাবি, যেমন এই বহু কিছু ভাবি, এটা ভাবনার শেষ নেই। যেমন এককালে হাসির গান ছিল, তখন রঞ্জিত রায়, নবদ্বীপ হালদার, এরকম কয়েকজন, যে আরো কয়েকজন, মানে কথাগুলো হাসির, ভয়েস থ্রোয়িংও হাসির, ইত্যাদি সব। এখন হাসির গান বলে কোনো শ্রেণী নাই। এই জন্য আমার টিচারের গল্পটা করে আমি, উনি ধরা বাঁধা ওই রকম শেখাতেন না, উনি গান ধরে ওই গানটা শেখাতেন, আরেকজনের গানটা আরেকজনের শেখাতেন। তো একদিন আমরা বললাম যে, সাবুদা, আমাদের তো অনেক রকম গান একটা একটা করে শিখেছেন, একটা এই যে হাসির গান শেখেন না। তো উনি মুখ টিপে হেসে বলেন, হাসির গান শিখবি? আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ চিন্তা করে বললেন যে, হাসির গান পৃথক করে শিখবার দরকার নাই, এই গানগুলো যেগুলো শেখাচ্ছে আমি, এইগুলো একটা বিশেষ বয়সে গিয়ে গাইবে, এগুলো হাসির গান হয়ে যাবে। স্যার, ওই যে আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যে হাসির গানগুলো নিয়ে আপনি একটা রেকর্ড করবেন বা অ্যালবাম করবেন? না, ওই তো কোনো গান গাওয়ার কোনো রেকর্ড অ্যালবাম করার তো প্রশ্নই ওঠে না, আমার হয় না। আর হাসির গান গাইতে গেলে যে কণ্ঠস্বরূপটা থাকা দরকার, এক হচ্ছে যে কণ্ঠে তার স্বাভাবিক কণ্ঠ, তাকে বিকৃতি করতে হয় অনেক সময়। হ্যাঁ, এই যে এখন ট্রেনে আমরা সেই ট্রেনে চড়ি না, এক ট্রেনে কিন্তু ওই যে চা গ্রিন, চা গরম, কনস্ট্রিক্টেড একটা ভয়েসে, খুব চাপা গলায় চা গ্রিন, যে আওয়াজ অনেক পৌঁছে, এই ধরনের গলা করে অনেক গান গেয়েছেন রবীন্দ্র হালদার। যেমন গানের কথা ছিল, উনি বলতে চাচ্ছেন আমার শরীরটা খেতে ডাকছে বটে, তো আমি খাবো, তো শরীরটা খারাপ, তো বেশি কিছু খাবো না। তারপরে যে তালিকা দিচ্ছেন, শরীরটা বেজায় খারাপ, বিশেষ কিছু খাবো না। অরুচির মুখে দিয়ে আলু বখরার চাটনি, দইটা একটু গুরু পাক দিয়েও 2-4 কানি, মানে কানি মানে হাঁড়ি, বেশি বেশি খাবো না, এই বলে অনেক বড় তালিকা। তো এই কথা তো হাসি ছিল, ভয়েস থ্রোয়িংও হাসি ছিল, এই কিন্তু ওর স্বাভাবিক গলা কিন্তু তা নাই, স্বাভাবিক মানুষের মতো, কিন্তু ইচ্ছা করে কনস্ট্রিক্টেড ভয়েসে গান গাইতে। রঞ্জিত রায় আরেকজন ছিলেন, তাদের হাসির কথাতে হাসি।
আর এখন হাসির গান দুই একটা গ্রাম্য লেভেলে গেলে, গ্রাম্য লেভেলে গিয়ে যেসব গান হয় না এখন, কিছু কিছু হাসির কথা আসে, কিন্তু আমাদের এই আধুনিক গানের মধ্যে বা আধুনিক গান সনদ সিংহ গেয়ে গেছে হ্যাঁ একটু হাসির গান, তাছাড়া হাসির গানটা আমাদের কেউ গায় না। রবীন্দ্রসঙ্গীতে হাসির গান যেগুলো আছে ওগুলা হাসির গান তালিকাভুক্ত করা আছে বটে, কিন্তু ও গানগুলোর সঙ্গে হাসি আসলে পায় না। এই ওই হাসির গানগুলো স্বীকার করতে হয় অবশ্য। ঠুমরি, কীর্তন, টপ্পা এই জাতীয় গজল এগুলো কি জনপ্রিয়তা একটু কমছে মনে হয় স্যার আপনার? জনপ্রিয়তা কমেছে দুই কারণে। এক হচ্ছে গাই, এইভাবে বলা যায় যে গাওয়ার শিল্পীর সংখ্যা কমেছে বলেই জনপ্রিয়তা কমেছে। হ্যাঁ, আগে যে শিল্প এখন নাই, ফলে এখন আর কেউ নতুন করে কেউ শিখছে না। কিন্তু ঠুমরিতে কি আছে, মাত্র দুটো লাইন থাকে কথা, বাজুবান খুল খুল যায়, কিংবা ওই যে কাকরে সাজেনে আয়না পালন। ঠুমরিতে আর গজলে একটা বিশেষ তফাৎ আছে আমার জ্ঞানে। ঠুমরিতে কথার পাত্রে ধারণ করে সুর পান করা হয়। কথার পাত্রটা ফিক্স, কিন্তু কথা ওই দুটো লাইনে বিভিন্ন রকম সুরে তার কথার পাত্রে ধারণ করে সুর পান করা হয়। আর গজল হচ্ছে যে কথার সুরের পাত্রে কথা পান করা হয়, মানে সুর, গজলের সুর কিন্তু একটাই। ওই যে প্রথম যে অন্তরাজ্যে অবস্থায় যে সুর টানগুল ওইটাই মোটামুটি ওইটাই থাকে, সুরের খুব চেঞ্জ হয় না, কথার চেঞ্জ হতে থাকে, কথার রকমের হতে থাকে গজলে। আমাদের গানে আস্থায় অন্তরা সঞ্চারে আহ্বাগ আছে, এইগুলো তো ওখানে অভাবে তেমন নাই, আছে দুই একটা আছে তালাত মধ্যে, ওগুলোকে আবার গীত বলা হয়, গজল ওরা বলে না। যেমন তালাত আমাদের তসবির তিরি দিন মেরা বেহলানো থাকি, এটা রাস্তায় অন্তরা সঞ্চারে আহ্বাগ আছে, ওকে তখন আর গজল বলে না। এ ব্যাপারটা কিন্তু নেচারটা, গজলের গাওয়ার নেচারটা, গাওয়ার রকমটা কিন্তু বলা হয় গীত। অর্থাৎ আমার বাংলা যেটাকে আধুনিক গান বলে, উর্দুতে বা হিন্দিতে সেটাকে গীত বলা হয়। স্যার কি অনেকক্ষণ স্যারকে বসে রাখলাম, একটা লাস্ট কথা শুনে নিই যে স্যার এই আপনি কি এই যে এই যুগের শিল্পীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, মানে আপনার কোনো উপদেশ বা সঙ্গীত অন্যদেরকে অনুপ্রাণিত করবে এরকম বিষয়ে যদি কিছু বলতেন। না, এই যুগের শিল্পীকে পৃথিবীর শিল্পীটা তো কিছু বলতে পারবো না পৃথিবীর সঙ্গীত নিয়ে, আমেরিকার নিয়ে, পাশ্চাত্য সঙ্গীত নিয়ে, এমনকি ভারতের সঙ্গীত নিয়েও কথা বলার কোনো অধিকার আমার নাই। আমি বাংলাদেশে বলতে পারি, এখানে যেটাকে রাগ উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়, উচ্চাঙ্গ সঙ্গীতটা বলার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি আছে। যে খেয়াল যদি উচ্চাঙ্গের হয়, ধ্রুপদ যদি উচ্চাঙ্গের হয়, ঠুমরি যদি উচ্চাঙ্গের হয়, তাহলে এই রবীন্দ্রনাথ কি নিম্নাঙ্গের? এই ধরনের একটা কথা। অত একটা উচ্চাঙ্গের বলে একটাকে ছোট করার হ্যাঁ মানে হয় না। সেই জন্য ওটাকে রাগ সঙ্গীত বলা ভালো, যেটা রাগ বেসড গান, বাস, তার কাউকে গাল দেওয়া হলো না। তাহলে ধ্রুপদ বাংলাদেশ নাই, এখন চর্চা নাই, গায়কও নাই, শিক্ষকও নাই, শিক্ষার্থীও নাই। খেয়াল এখন খুব কম হয়, মাত্র কয়েকটা বন্দেশ আর কয়েকটা তালের একটু গান, আর দু একজন মাত্র উস্তাদ আছেন এই খেয়াল গানের আসর হচ্ছে ওই যে এরা করে গেল, যেটা আবুল খায়ের একটু বেঙ্গল ফাউন্ডেশন থেকে, এর পরে বা তার বেশ কিছুদিন আগে ঢাকাতে এই ধরনের করেছে, কি করে না কেন, কিসের ভয় করে না? এক হচ্ছে এটা গান কেউ শুনতে আসবে না, টিকিট বিক্রির টাকা পাওয়া যাবে না, এই ধরনের একটা ভাবনাও ছিল। আর করলো কেন তবে? যে আমি টাকার মানুষ, কেউ শুনুক না শুনুক আমি এটা করবো, লোকে দেখুক যে এটা করা যায় বা করা হয়, একটা সুনাম অর্জনের জন্য। টিকিট পাওয়া যায়নি তো পরে? না, টিকিট পাওয়া যায়নি পরে, কিন্তু তিনি প্রথমে রিস্ক নিয়েছিলেন, কেউ তাকে গ্যারান্টি দেয়নি যে আপনি চিন্তা করেন না, তা নয়। আচ্ছা,
আর আরেকটা হচ্ছে যে যেহেতু বড় বড় লোক ওখানে গিয়েছে গান শুনতে, গাড়ি ছিল, তা আমি যদি না যাই আমার ইজ্জতটা থাকে কোথায়? নাহলে রাগ সঙ্গীত খুব সমজদার এখানে এই বাংলাদেশে এখন আছে, আমি হাতে গোনা দু একজন ছাড়া আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। এবং রাগ সঙ্গীতের জগতেও একটু চলছে, একটু নৈরাজ্য। এই জন্যে নৈরাজ্য, আগে যে একটা ফিক্সড ক্লাসিফিকেশন ছিল এখনো নাই। এখন ঠুমরি গাইতে গাইতে, খেয়াল গাইতে গাইতে দেখা যায় ঠুমরির মিশিয়ে ফেলছে, যেটাকে আমরা বাংলা ভাষায় গরুচন্ডালে বলি। সাধুর সাথে চলতে ভাষা মিশেছে, এরকম হয়ে যাচ্ছে। যেহেতু বোঝার কেউ নাই, আর গাল দিলে কেউ প্রতিবাদ করারও নাই, অতএব কেউ মুখে মুখে বলে না। হ্যাঁ, আর যেহেতু এতগুলো লোক হাততালি দিল, আমি যদি না দিই আমাকে লোক কি বলবে? অথবা একটা মানে ফরকাট শেষে একটা হাততালি দিতেই হয়। হ্যাঁ, তা আমি তো বুঝি তো, মানে অন্য গানের ক্ষেত্রে তাই। তো আমাদের কিন্তু মানে খুব একটা রাগ সঙ্গীতের ক্ষেত্রে তেমন একটা ভবিষ্যৎ নাই। কারণ এখন এক হচ্ছে রেকর্ডের মোহ, রেকর্ড করবো, সেই রেকর্ড বিক্রি হবে, সে মোহ নাই। আচ্ছা, এতগুলো চ্যানেল হয়েছে যে আমি কোন চ্যানেলে গাইবো, চ্যানেলে চান্স দেবো, সেই শেষ এও নাই। যে আগে রেডিও আর্টিস্ট বললি যেটা বোঝাতো, উনি রেডিও আর্টিস্ট, কিন্তু এখন এই বিশেষণটা কেউ ব্যবহার করে না। কারণ রেডিও হওয়া না হওয়া সমান কথা, টিভি আর্টিস্ট হওয়া না হওয়া সমান কথা। এখন সেই মর্যাদাও নাই। এখন উপরন্তু শিল্পীরা ওই যেটাকে ল্যাংমারা বলে, আরেকজনকে এগিয়ে যেতে দেবেন, এই জন্য পরস্পর হিংসাত্মরা ভোগে, আরেকজনের উন্নতি হোক এটা আরেকজন চায় না। ফলে পরস্পর কাঁকড়ে মানে পিছনে টানছে। হ্যাঁ, ওই আমি একটু স্যারকে লাস্ট বলি। স্যার, আপনি সঙ্গীত শিল্পী না হলে কি হতে চাইতেন? এবং আমি বোঝাচ্ছি যে আপনার অনুরাগীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে বলতে পারেন, বা একজন প্রতিভাবান শিল্পী হতে গেলে আসলে তার জন্য কি উপদেশ আছে আপনার? না, সঙ্গীত শিল্পী না হলে যে কি হতো ওটা আমি নিজে এখন ভেবে বের করতে পারবো না। ছোটবেলা থেকে ওই যে কলের গান শুনে হোক, আর জানি একটা টান ছিল, ওইটা করতে করতেই ওই হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার বলা হয় না, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, ওইটাই হ্যাবিট হয়ে গেছে। নাহলে আর কি কিছুই তো হতে পারতাম না। কারণ ছবি আঁকা ওর ব্যাপার বিরাট ব্যাপার, কারণ সেই যা শিল্পীকতা। এই যে ছবির ক্ষেত্রে যদি বলি, এই যে জয়নুল আবেদিনের ছবি আঁকা, ছবি আমরা ছোটবেলায় যেভাবে এনজয় করতাম, তখন তো এত কিছু বুঝতাম না। এখন কিন্তু অনেকে ছবি আমি কিন্তু এনজয় করতে পারি না ছবির কিছু। অথচ আমি কিন্তু ইসলামিক হিস্ট্রিতে আমার ছিল শাখা, হিস্ট্রি অফ ইসলামিক আর্ট, আর্কিটেকচার অ্যান্ড আর্কিওলজি। এইটা আমার সি ডিভিশন আমাদের ছিল আর কি। তো ওটা করতে ওয়ার্ল্ড আর্ট সম্বন্ধে পড়তে হয়েছে, ওয়ার্ল্ড আর্ট আর্কিটেকচার সম্বন্ধে পড়তে হয়েছে। তো ওয়ার্ল্ড আর্ট সম্বন্ধে পড়তে গিয়ে আর্ট সম্বন্ধে কিছুই জানি না, তবু কিছু একটা ধারণা হয়েছে, তার এক্সপ্রেশন অমুক তমুক। এখন উনি আর্টিস্ট, এবার ওনাকে প্রশ্ন করি, এইখানে এতগুলো পত্র পত্রিকা বের হয়, আর্ট সংক্রান্ত সমালোচনা, কোনো দিকে কোনো আর্টিকেল পড়েছেন কি কোনো পত্র পত্রিকায়? বললে আমি জানলে বরং খুশি হব যে হ্যাঁ বেরোয়, আপনি পড়েন না, আমি খুশি হব। অথচ শোভন সোম সিলেটের, তিনি থাকতেন কলকাতায়, ওনার একটা আর্টিকেল আছে বাংলাদেশের আর্ট সম্বন্ধে তিনি যত জানেন ওই কলকাতায় বসে আমরা নিজেরাই কেউ জানি না। কামরুল হাসান নিজে দেখেছি মিটিং, আমি তো শিল্প একাডেমিতে চাকরি করতাম, মিটিংয়ে কথা বলছেন, ওই বিশেষজ্ঞ কমিটি ছিল কিছু, নাটক শাখা অমুক শাখা, ওই মিটিংয়ে থাকতে হতো আমাকে। উনি কথা বলছেন, কথা তো মনোযোগ আছে, আর হাতের কাছে যে একটু সিগারেটের প্যাকেট বা একটা কাগজ, সেটাতে তিনি কিছু না কিছু ঘোরাচ্ছেন, কিছু না কিছু হচ্ছে।
এমন আর্টিস্ট এখন কাউকে দেখি না। আমি কলকাতায় দেখেছি ওই যেখানে যারা আর্ট শিখতে যেত তারা রীতিমতো ওখানে যে স্টাডি করতে, এই যে ফিল্ড স্টাডি, যে এই যে বকটা ঘুরছে কেমন দেখছে আসছে, ওই পার্সপেক্টিভ, পেন্সিল পার্সপেক্টিভ এসব আছে না, আমি ঢাকাতে এসেও দেখেছি বুড়িগঙ্গার ধারে এইগুলো করতে, এখন আমি কাউকে দেখি না। ফলে চর্চাটা এখন অন্যরকম হয়ে গেছে। আমি এটাকে ছোট করছি না, কিন্তু ধারাটা এমন হয়েছে। বুড়িগঙ্গার ধারে গিয়ে দেখেছি যে পার্সপেক্টিভ স্টাডি করছে মতো। এমনকি পার্সপেক্টিভ বলতে কি বোঝায় এটা জিজ্ঞেস করলে এখনকার আর্টিস্টরা এই যে আঙুল মারতে থাকার এই যে করতে থাকা আসলে একটা সেন্টেন্স বলতে পারবে না। হোয়াট ইউ মিন বাই পার্সপেক্টিভ? পার্সপেক্টিভ কথা সে বোঝে, কিন্তু মনে বুঝেছে, কিন্তু সে পার্সপেক্টিভ ছবি করছো, বলে বোঝাতে হবে তো না, এই সংজ্ঞাটা কারো জানা নেই। এই যে এফেক্ট অফ ডিস্টেন্স, এই রঙের উপরে তার এফেক্ট আছে, তার সাইজের উপরে এফেক্ট আছে, এফেক্ট অফ ডিস্টেন্স। এই যে আরো টমচে এইভাবে, তো সেজন্য সঙ্গীতের ব্যাপারে সঙ্গীত এখন দাঁড়িয়ে গিয়েছে যে আমাদের সময় তো তাই ছিল প্রায়, যে শিখতে হবে, গাইতে হবে, হাততালি পেতে হবে, পারলে পয়সা রোজগার করতে হবে, এর বাইরে আর কিছু সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা তেমন আর নাই। আর এবং সেই জন্য সঙ্গীত যেসব টার্মিনোলজি ছিল এককালে, এগুলো কিন্তু এখন কেউ জিজ্ঞেস করে বলতেই পারবে যে এই অসুবিধা মানে জমজমা মানে কি, হ্যাঁ মিল, হ্যাঁ এই যে মিল, এই যে এইরকম করে গাড়ি মিল হয় না, কেন মিলে আসে তফাৎ কোথায়? তো সেদিন পড়াশোনা নাই। তা আমি এক দুঃখের কথাই বললাম, আমি মানে কতখানি হোপলেস নয়, হোপফুলি আছি। আর এখন হোপফুল যে এমন শিশু অল্প বয়সের এমন কঠিন গান গাচ্ছে যে অনেক ওস্তাদ 20, 22, 30 বছর সাধনা করে ওইরকম করে গাইতে পারবে না। তাহলে আমি ডিসকারেজ ফিল করবো কেন? তিনি 8 বছরের একটা বাচ্চা, সে এর মধ্যে কটা ওস্তাদের কাছে গিয়েছে, কি এমন শিখেছে, কিন্তু এমন মান্নাদের গাওয়া হোক, ওই শ্রেয়া ঘোষালের গাওয়া হোক, এমন গান গেয়ে দিচ্ছে যে আমি তো আমাকে আরো 4 বার জন্মগ্রহণ করলেও গান গাইতে পারবো না। স্যার, আপনার অনুরাগীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে? অনুরাগীর বার্তা এই যে গান যদি শিখতে হয় তো সেক্ষেত্রে গানের সঙ্গে পড়াশোনা করুক, আর আমার মতো 2-1 কথায় আপন জ্ঞান একটু বলুক। আমি যেমন ওই একটা সঙ্গীত পত্রিকা আছে ওই কাজী রহমত হোসেন, হ্যাঁ ওই প্রত্যেক মাসে একটা দিতে হয়, তাই দেওয়া, এটা রুটিন ওয়ার্কের মতো। ওই কে পড়ে না পড়ে আমি ওটা জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলে সহজ কথা, ও আপনার কোন সংখ্যা স্যার, কোনটার কথা বললেন, এরকম এখন করি না, এককালে ওটা করতাম জানার জন্য। তারপরে একজন হয়তো বললো যে ও আপনার ওইটা খুব সুন্দর, কোনটা? তখন আমি নিজেই বলতে পারি না কোনটা, মানে এসব ফাঁকিবাজি। আর আমি যেটা লিখছি আমি নিজকে নিয়ে, আমি যখন লিখি তখন মনে করি আমার মতো জ্ঞান আর আছে কার, কিন্তু আর একজন যদি একটা ধাক্কা দিত তাহলে বুঝতাম যে আমার জ্ঞান নাই, তো ধাও দেখতে না। আপনার জীবনে কোনো আক্ষেপ আছে? না, কোনো আক্ষেপ নেই। আমি বরং যতটুকু যোগ্যতা জীবন তার চেয়ে বেশি পেয়েছি, বিশেষ করে আমার সাংসারিক জীবনে। আমার 2 মেয়ে বা 1 মেয়ে থাকে আমেরিকায়, আর 1 মেয়ে আমেরিকায় ছিল, লন্ডন থেকে PhD করেছিল, তারপরে একই সঙ্গে 2 জায়গায় চাকরি পেয়েছিল, ইংল্যান্ডে পেয়েছিল একটা, ইম্পেরিয়াল কলেজে বোধহয় না কোথায়, আর আমেরিকাতে। আমি এবং ওয়াইফ তখন আমেরিকাতে। তো আমাদের জিজ্ঞেস করেছিল যে কোন চাকরিটা নেব, তো ওই ইম্পেরিয়াল কলেজে ওই চাকরিটা বোধহয় একটু বেটার ছিল। তবু বললাম যে যেহেতু তোমার আব্বা আম্মা এবং বোন এখানে, তাদের এখানেই ছিল, সেখানে গিয়েছিল। তো এখন সেখানে থাকেন 4 বছর চাকরি করার পরে এখন এখান থেকে নর্থ সাউথে প্রফেসর। এই তো এই আমার মতো মানে এই অযোগ্য লোকের একটা সন্তানেরা, বড় মেয়ে ওখানে স্কুল টিচার।
করে। আর ওই ওই রামপ্রসাদের একটা গান আছে না, চাইনা মাগো রাজা হতে। আমার ছোটবেলা থেকে এই অ্যাম্বিশনটা একটু কম ছিল, সেই ওটাই বলে অ্যাম্বিশন না থাকলে বড় হয় না, সেই জন্য বড় বেশি হয়নি, অ্যাম্বিশনও ছিল। ওই একটু গান গাইতে পারতাম খালি গলায়, রাস্তা নদীর ধারে বসে বন্ধু বান্ধবরা বলতো বাহ তোর গানটা খুব ভালো। তখন আবার গায়ক সংখ্যা কম ছিল তখন, এখন তো গায়কের সংখ্যা অনেক। এবং আমি খুশি কিন্তু এই বাচ্চারা যে গান গায় এবং যেভাবে গায় এবং যে পারফেকশনে গায়, একদম নিখুঁতভাবে, আমি অবাক হয়ে যাই কি করে গাই। তো যাক, অনেক কথা হলো। এই আমি হোপফুল, আমি হোপলেস না, হোপফুল তো হতেই হবে। ভালো গাক, আমার মেয়ে ভালো গাক, আমার পাড়াপড়শি ভালো গাক, এটা আমার চাই, ভালো গাক। আমাদের দেশে কি এখন সারেগামা বা ইন্ডিয়াতে যে অনুষ্ঠানগুলো হয় ওই মাপের কোন কম্পিটিশন কি এখন হয় আমাদের? আচ্ছা, এটা তো আজকাল তো এখন ইয়েতে ভার্চুয়াল ইয়ের যুগ এসেছে, তো শিক্ষা দীক্ষা কোথায় কেমন হচ্ছে আমি আর জানি না। মানে আমাদের সময় শিক্ষার যে পদ্ধতি ছিল, এখন ক্লাস সিস্টেম হচ্ছে কিনা জানি না। কিন্তু যেহেতু আগে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে ছোটদের একটা আলাদা ভাবতো, এবার ছোটদের অনুষ্ঠান হবে, এবার গান যেসব গান শুনতে পেতে আমাকে তারা শুনতে পাচ্ছে না। আচ্ছা, টিভিতে আরেকটা জিনিস দেখেছি, আমার একটা 30 বছরের পুরনো অভিজ্ঞতা। আমি যখন ইউএসএতে ছিলাম তখন ম্যান্ডেটরিলি ইন্টারডিসিপ্লিনারি কোর্স দিতে হতো। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনি ডাক্তারি পড়ছেন, doesn't matter, you have to take subject from humanities or other ডিসিপ্লিন থেকে। এবং আমরা ইঞ্জিনিয়ার হয়ে আমাদেরকে যেমন স্টাফ নিউট্রিশন নিতে হয়েছে, মানে এরকম একটা ইন্টারেস্টিং একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে কি এরকম কিছু আছে? কোথায়? এই বাংলাদেশে কই, আমি তো যেহেতু আমি এখন বয়স হয়েছে, ঘরে থাকি, বাইরে তো বেরোই না, আমার নলেজ তেমন নাই, তেমন নাই। আর যদি সময় একটা কথা বলি, এই সঙ্গীত লাইনের কথা, এটা সম্ভবত 89-90 কথা। আমার এক ছাত্রী গান গাইতো ওই আমার বাফাতে, মমতাজিল ব্রাঞ্চে, ওর নাম কাঞ্চন মুস্তফা। ভালো গাইতো, এখনো বোধহয় ভালো গায়। আচ্ছা, তো ও খুবই ভালো গাইতো। তো ইন্টার বাফা একটা কম্পিটিশন হতো, মানে একই ইয়ারে, থার্ড ইয়ারের সাথে 3 ব্রাঞ্চ ছিল তখন, 3টে, একটা ওয়াজঘাট, একটা মতিঝিল, একটা ধানমন্ডি। থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, সেকেন্ড ইয়ারে। তো ওইখানে তখন নিয়ম ছিল যে এই বাফার ছাত্রছাত্রীর যে কম্পিটিশন, ওখানে কিন্তু বিচারক আসবে বাইরে থেকে, বাফার কোনো শিক্ষক ওখানে বিচার কার্য করতে পারবে না। ঠিকই, আমাদের এই ছাত্র তো আমি নাম্বার তো বেশি দিয়ে ফেলতে পারি। তো কাঞ্চন মুস্তফা একটা গান গাইল, গানটাও মনে আছে, ওই তোমার গোপন কথাটি। এই গানটা কিন্তু আমার শেখানোও নয়, ও যেভাবে হোক, ও গান ভালো ছিল, ভালো অন্য জায়গায় সে ওই গানটা। আমি এত উৎফুল্ল বোধ করলাম যে এ ফার্স্ট হ্যান্ড না করে যায় না, এ ফার্স্ট হ্যান্ড করবেই। রেজাল্ট যখন বেরোলো তখন দেখলাম সে হয়তো থার্ড হয়েছিল, কিংবা আদৌ কিছু হয়নি। তা আমি ভাবলাম যে আমার গানে যাকে ফার্স্ট হওয়ার কথা সে কিছুই হলো না, তাহলে আমি তো গানের কিছুই বুঝি না, বিচার করতে জানি না। এবং সেই দিন থেকে এই রেড ক্রস থেকে কিছু কিছু মিউজিক কম্পিটিশন হতো, রেড ক্রস, তারপরে মাঝে মাঝে আদর্শ বিদ্যালয়দের, এই যে গভর্নমেন্ট আদর্শ বাংলা কলেজ আছে না, এই যে ধানমন্ডিতে আদর্শ গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, এরা সব এই কম্পিটিশন আয়োজন করতো, বিচারক হিসেবে ডাকতো। যেহেতু আমি শিল্পকলা একটা চাকরি করতাম, আমি তো বাইরে থেকে লতিফ ভাই আর অনেকে গিয়ে ওই বিচার কাজ করে আসতাম, আমরা যা পারতাম সে করে আসতাম। এই ঘটনা ঘটার পর থেকে আর আমি কোনো বিচার কাজে যাইনি, যে আমি নিজেই বিচার জানি না।
ওই দিন যখন ফেল করেছে তখন বুঝতে হবে যে আমার বিচার ক্ষমতা নাই, আর আমি কোনোদিন কোনো বিচার কার্যে আর যাইনি। দুর্ভাগ্য স্যার, এটা জাতির দুর্ভাগ্য। স্যার আপনার প্রিয় সঙ্গীত মানে প্রিয় গান কি কি আছে আমরা জানি না, যদি দু একটা প্রিয় গান গান। সব জায়গাতে আছে। স্যার ভক্তদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? না, ভক্তদের উদ্দেশ্যে, ভক্ত যদি থাকে তো ভক্তদেরকে সবসময় আশীর্বাদ করি, যে আশীর্বাদ করলে একটু টিচার ভাব দেখানো হয় এই। তবে এটা স্বীকার করি যে আমার হাত থেকে 1982 থেকে 2002 পর্যন্ত কমপক্ষে, মানে বেশি হবে কিন্তু কমপক্ষে 500 ছাত্র ভর্তি হয়েছে বাবা। প্রথমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টিচার ছিলাম, পরের দিকে থার্ড ইয়ার। তো ভর্তি তো হবে, তারপরে পরের দিকে চলে যায়। কিন্তু এই যে ফার্স্ট ইয়ারে ছিলাম বলে তাহলে, বা সেকেন্ড ইয়ার ছিল বলে 500 ছাত্র, তো 500 ছাত্র আমার চোখের সামনে দিয়ে চলে গেছে। তাদের নাম মনে রাখার কথা নয়, সবারই মন থাকেও না, বলিও না। তার মধ্যে শিল্পী হয়েছে কজন আমি জানি না, কিন্তু বেশ কয়েকজন আছে যাদের এইভাবে নাম করবো না আর কি, যে কমপক্ষে জনদর্শক হবে। তারা হচ্ছে গান গায়, আমার এখানে অসহ্য মনে হয় না, ভালোই লাগে। এবং অনেককে মনে করি আমি যতটুকু এসেছিলাম তার বহুগুণ তারা বেশি জানে আমার চেয়ে। তারা, তাদের সংগ্রহে আরো অনেক গান আছে যেটা আমার সংগ্রহে নাই। তারা এমন অনেক কঠিন গান গাচ্ছে যেটা আমি সাহস করে তো গাইতেই সাহস করিনি। আচ্ছা, এরকম আছে কিছু। তারা যুগের চাহিদাই হোক, নিজের আগ্রহে হোক বা যেখানে হোক ইত্যাদি। কিন্তু বাইরে বাইরে দেখা হলে সালাম স্যার, একটু ভর্তি, এগুলো তো করবেই। ওতেই আমি খুশি যে এদের টিচার। এবং ওই জন্যই সেদিন ওই আয়োজনে বলেছিলাম যে ওদেরকে আমি একটু দেখতে চাই, সবাইকে তো দেখতে পাবো না, কতজন আছে। আবার বিদেশে গিয়েও ওই যে আমেরিকাতে গিয়ে আমাকে, স্যার আমাকে মনে পড়ে আমি স্যার আপনার ছাত্র ছিলাম বা ছাত্র ছিলাম, কোন সময় মনে পড়ে, কোন পড়ে না। তো অভিনয় করি। ভালো লাগা জায়গা স্যার, হ্যাঁ, এটা আপনার একটা ভালো লাগা জায়গা। হ্যাঁ, খুব ভালো লাগা জায়গা। কিন্তু আমি যেখানে মনে পড়ে না, আমি যে ভনিতা করি না। কিন্তু ঠিক আছে, জানে না এই না না নাম বলি যে আমি কোন ইয়ার, তা আমার তো ঠিক মনে পড়ছে না। সত্যিই আমার অনেককে মনে পড়ে না, অনেককে সত্যিই মনে পড়ে। ওখানে নিয়ে স্মৃতিতে অসংখ্য গান আছে স্যার, তারপর আমি দেখলাম। না না না, অসংখ্য নেই, অসংখ্য নেই। আপনি যে একটা 4 ঘন্টা গান গাইলেন, ওগুলো তো সব মুখস্থ হয়ে গেছে। না, 4 ঘন্টা গান গাইতে ঘন্টায় যদি কোনো বিশ্রাম গ্যাপ না দিয়ে গান গাওয়া যায়, ঘন্টায় 13টা করে গান গাওয়া যায় ঘন্টায়। 3-3.5 মিনিটের গান তো সব। আচ্ছা, কিন্তু আমি ওই দিন গেছিলাম, আমরা ঠিক করে গেছিলাম 50টা গান। এটা কিন্তু বাসায় বসে আমার বড় মেয়ে সিলেক্ট করে দিয়েছিল এটা। আর আমার এক বন্ধু হচ্ছে আলী ইমাম চৌধুরী, সেও গানের বন্ধু, সেখানে এতে আছে এই যে নিউ ইয়র্কে। আমার বাসায় বসে এই 50খানা গান আমার তৈরি, মানে তৈরি করে গেলাম যে এগুলো গাইব। কারণ গানের সঙ্গে যদি রোজ বসানো যায় গানের সঙ্গে, গানগুলো আউট অফ মেমারি হতে থাকে, হয় কথা মনে পড়ে না, সুর মনে পড়ে না। তো ওইটা আমার নাই। এটা আমার যে সন্তানরাও জানে, সবাই জানে, ওই যে বসে বসে গান প্র্যাকটিস করা, এটা আমার দ্বারা হয় না, হলো না কোনোদিন। তো যাই, তবু যেটুকু মনে ছিল ওই নতুন করে মনে করে গেলাম। তো ওই দিন আমি গান গেছিলাম আসলে 55টা, মানে 50টা নিয়ে গেলাম শঙ্করে। এবং আমার ইচ্ছা ছিল যে 3.5 ঘন্টার মতো গাবো, ওই 316-48 বাস হয়ে যাবে। 4 ঘন্টা যখন, তার মধ্যে কয়েকটা গান একটু অংশ বিশেষ গেছিলাম। তো এক নাগাদ শুধু মাঝে, এটা গর্ব করে বলছি না, এটা একটা ঘটনা হিসেবে বলছি, যে 4 ঘন্টার মধ্যে 10 বা 12 সেকেন্ড মিনিট দেওয়া হয়েছিল যে একটু রিসেস, এই যে বাথরুম টাথরুম যাওয়ার জন্য। তাছাড়া এক নাগারে গান গেয়েছিলাম। স্যার আমরা একটু আসি, সেই দিকে চলে আসছি স্যার। হ্যাঁ, আমরা আর তেমন কোনো প্রশ্ন নেই। সেটা হচ্ছে আপনার পরিবার, বন্ধু স্বজন বা ভক্ত, মানে আপনার না বলা কোনো কথা আছে নাকি স্যার, যেটা আপনি বলতে চান কখনো বলা হয়? বলার কথা তো এই হঠাৎ করে মনে পড়ে না এরকম। তখন একটা ইম্পর্টেন্ট কথা, আমাকে আমার বন্ধু বান্ধব, যে কোনো বাল্য বন্ধু থেকে আরম্ভ করে যাব, একজন ছাড়া আর কেউ বেঁচে নাই। একজনই আছে যে আমাকে এখনো তুই বলতে পারে, আর কেউ আমাকে তুই বলার নাই।
সে মণিমোহন কর্মকার, সে ইন্ডিয়াতে আছে, আমার ক্লাসমেট। সে আমার 1 বছরের বড়। বয়স ছোটোবেলা যখন বয়স হিসাব হতো ওই স্কুলে, তখন দেখছি সে 1 বছর খানিকের বড়, আমি 1 বছর কম। সে কথা টথা বলে, কিন্তু কানে টানে কম শোনে, এই তার সঙ্গে তার ছাড়া কেউ নাই সব। আর না বলা কথা তো কইছে, যেমন এখনো মনে জাগে যে আহা ওই রকম ওই বাচ্চাটার মতো যদি গাইতে পারতাম, কিন্তু সেটা তো হবার না। এখন সে বয়স করবে না, ওই যোগ্যতাও থাকতে হবে। আমি তো সত্যিই অবাক হয়ে যাই, আমার যে এ শিখলো কার কাছে, তাহলে বুঝতে হবে যে সবসময় যে উস্তাদের কাছে এতদিন ধরে গান শিখলি। আচ্ছা, এটা অফ দ্য রেকর্ড রাখবেন, অজয় চক্রবর্তী গান শেখায়, ঘুরে ফিরে সে তার মেয়েকেই দেখায়। তার তৈরি করা আর কজনকে দেখাতে দেখেছেন? তিনি যখন এক্সপোজার দেন, নিজের যা করাতে করে দেখান, আর মেয়ে। কিন্তু তার তাহলে এতদিন ধরে গান শিখেছেন কয়েক হাজার ছাত্র তার, তো একটা মাত্র মেয়েকে 2 জনকে গান শিখলো, এরকম হয়নি। তো কাউকে তার উদারতার অভাব, না আসলে শিক্ষা দিতে পারেননি, যে আর কাউকে এক্সপোজার দেবেন না উনি উদার। আমি তো প্রশ্ন করবো কাকে? একদিন এই যে রিজাভি সঙ্গীত পত্রিকাতে লিখেছে, সরকম পত্রিকাতেই উনি একটা বই লিখেছেন, যে একটা বই লিখেছেন, যে কি বইটার নাম যেন, শ্রুতিনন্দন বলে একটা গানের স্কুল আছে, বিদ্যালয়, আর তার শ্রুতিনন্দন। ওতে এমন অনেক কথা লিখেছেন ক্ষণিকের খেয়ালে, যে কথাগুলো রেডিলি অ্যাকসেপ্টেবল নয়, যে তাল ছাড়া গান হতে পারে না, কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। এবং তার প্রতিবাদ করে একটা আর্টিকেলও লিখে দিয়েছে। ওনার বিরুদ্ধে আর্টিকেল লিখবে কে? আমার মতো মন করে লিখবে, কারণ আমার তার মান সম্মান বলে কিছু নয় যে আমার মান সম্মান হরণ করবে সে। তখন বললাম যে কেন? গজলের মধ্যে যে শেওর থাকে, নাত যে বিনা তালে যে নাত হয়, খেয়াল আরম্ভ করার আগে এতক্ষণ ধরে আলাপ হয়, তালেও আলাপ আছে, তাল ছাড়াও আলাপ আছে, তাহলে ওই অংশটাকে তাহলে গান নয়? প্রতিবাদ করে আরো অনেক উদাহরণ দিয়ে আমি লিখেছি। আসলে সমালোচনা করার কেউ নাই, যে যা বলছে তাই। আর অনেক দিন ওরা যত চেষ্টা করুক, কিছুদিন পর ধ্রুপদ এখন ইন্ডিয়াতেও নাই। প্রমা আপনার সৃষ্টি, প্রমা সম্পর্কে কিছু বলবেন স্যার? ও এটা জানি দেখি। হ্যাঁ, 1990 সনে একটা ছোট মানে গানের একটা গ্রুপ তৈরি করেছিলাম, যে আমরা হারানো দিনের গান গাইব। হারানো দিনের মানে যেদিন গাচ্ছি তার 30 বছর আগে গান হতে হবে, 2 বছর আগের গান, 5 বছরের না, তার 30 বছর আগের গান হতে হবে, সেটা এই ব্যাপারে 3টে না 4টে অনুষ্ঠান করেছিলাম। হ্যাঁ, ওইখানে আমরা একটা মানে দেখেছিলাম সংগঠনটা হারানো দিনের গানের অনুসন্ধান, অনুশীলন, পরিবেশন এই তো হয়তো আমরা কেউ গাইতাম জগন মিত্রের গান, কেউ সতীনাথের গান, কেউ মান্নাদের গান, কেউ মানবেন্দ্রের গান, এইসব গান আমরা অনুষ্ঠান করছিলাম। প্রতি 3 মাস অন্তর অন্তর অনুষ্ঠান হতো। আর সব বেঁচে নাই, একজনই বেঁচে আছে, ওই যে খন্দকার আবুল কালাম, আর কেউ নাই, সব মরে গেছে। মানে আনিসুর রহমান মারা গেছে, তারপরে শাহজাহান কবির বছর 2 আগে, এই বছর মারা গেল, যশোরের বাড়ি ছিল, থাকতো তখন ঢাকা ছিল। হ্যাঁ, থোয়াইচিংপ্রু ছিল, ও বেঁচে আছে। ও সাময়িক ভাবে গিয়েছিল, কিন্তু ছিল থোয়াইচিংপ্রু, নীলু। ওর উপর আমার একটা আর্টিকেল লিখেছে, ওই লেখার মধ্যে একটা একজন থোয়াইচিংপ্রু।